বুঝতে পারছো আশা করি। এবং এই জাতীয় কোশ্চেন এবছরে এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সেলেন্সের জিওগ্রাফি ওয়ান শট ক্লাসে। এই ক্লাসে আমরা আদমজী ক্যান্টনমেন্ট কলেজের এবছরের নির্বাচনী পরীক্ষার কোশ্চেন বিশ্লেষণ করব, সিকিউ এর কোশ্চেন বিশ্লেষণ করব। জিওগ্রাফিতে 8টা সিকিউ আসে, সেখান থেকে 5টা আনসার করতে হয়। যথেষ্ট সময় পাওয়া যায় জিওগ্রাফিতে আনসার করার জন্য, সময়টা কম্পারেটিভলি বেশি এবং আনসার করতে হয় জাস্ট 5টা সিকিউ। তো তার মানে জিওগ্রাফিতে অনেক বেশি এক্সপ্লেইন করে, অনেক সুন্দর করে গুছিয়ে আনসার করা যায়, অনেক বেশি মার্কস ওঠানো যায়। আবার জিওগ্রাফিতে যেহেতু প্র্যাকটিক্যাল মার্কস আছে 25, তো সেইখানে 25 আমাদের একদম রিজার্ভ থাকে যে আমি 25 পাচ্ছি এখান থেকে। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার 25 25 50 মার্ক। 50 মার্ক তোমার একদমই হাতে থাকে যে এই মার্কটা আমার কোনোভাবে নষ্ট হচ্ছে না। বাকি 150 মার্কে তোমার এক্সাম দিতে হয়। তো আশা করি যে 50 মার্কের যে অ্যাডভান্টেজ, এটা নিয়ে তোমরা অনেক ভালো একটা রেজাল্ট এখানে ক্যারি করতে পারো। টাইম সিকিউতে বেশি পাওয়া যায়, তার মানে ডেফিনেটলি অনেক মার্কস এখানে ওঠানোর সুযোগ আছে। তো আমরা দেখি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের এবছরের যে এইচএসসি পরীক্ষা, এইচএসসি নির্বাচনী পরীক্ষার কোশ্চেন সেগুলো কেমন ছিল। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ বাংলাদেশের অন্যতম পরিচিত এবং আলোচিত, মানুষজন চিনে জানে এমন একটা কলেজ। তো এইসব কলেজের কোশ্চেনগুলো আমাদের এইচএসসি পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন মোটামুটি সিমিলার কাইন্ডের হয়ে থাকে। তো আমরা সেজন্য এই ক্লাসগুলো বেশি বেশি করি, বেশি গুরুত্ব দিই, তোমাদেরকে উৎসাহিত করি যে কোশ্চেনগুলো সলভ দেখার জন্য। আচ্ছা, তো প্রথম কোশ্চেনটা কি ছিল দেখো, যে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে প্রথম কোশ্চেনটা ছিল হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে, তারপর 4টা কোশ্চেন। বলতেছে যে মুনতাসিরের বাড়ি গাজীপুরে, সে শীতের ছুটিতে চট্টগ্রাম হয়ে কক্সবাজার বেড়াতে যায়। ভ্রমণকৃত স্থানে চিরসবুজ বৃক্ষে আচ্ছাদিত এক উঁচু ভূমিরূপ দেখতে পায়। সেখানে মানুষের জীবনধারাও অন্যরকম, যার সাথে তার নিজ এলাকার ভূপ্রকৃতিরও কোনো মিল নেই। তাহলে বিষয়টা খেয়াল করো, কি হচ্ছে, মুনতাসিরের বাড়ি হচ্ছে গাজীপুরে। তো এই বিষয়টা তোমাকে মার্ক করতে হবে, কারণ উদ্দীপক দেখে আমরা বুঝতে পারতেছি এটা ভূমিরূপ থেকে করা কোশ্চেন। তো বিভিন্ন অঞ্চলের ভূমিরূপের মধ্যে যে পার্থক্য, সেখান থেকে কোশ্চেন করবে। তো 2টা অঞ্চল অ্যাটলিস্ট মার্ক করে বা 3টা অঞ্চল মার্ক করে, তো সেই জায়গাগুলো আমরা একটু আইডেন্টিফাই করব। তো দেখো যে সে শীতের ছুটিতে চট্টগ্রাম হয়ে কক্সবাজার বেড়াতে যায়, ভ্রমণকৃত স্থানে চিরসবুজ বৃক্ষে আচ্ছাদিত এক উঁচু ভূমিরূপ দেখতে পায়। তাহলে চট্টগ্রাম এবং কক্সবাজার 2টা অঞ্চল, সেখানে মানুষের জীবনধারাও অন্যরকম, যার সাথে তার নিজ এলাকার ভূপ্রকৃতির কোনো মিল নেই। তাহলে আমরা 2টা অঞ্চল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে গাজীপুর যেটা বাংলাদেশের প্রায় মধ্যভাগে অবস্থিত, আরেকটা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার অঞ্চল যেটা বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। আচ্ছা, তো কোশ্চেনগুলো আমরা দেখি। সাধারণত উদ্দীপকের যে কোশ্চেনগুলো সেগুলো গ এবং ঘতে করবে এবং ক খতে করবে আমাদের শর্ট কোশ্চেন। তো দেখো যে এখানে ক নম্বরে বলছে যে অশ্বমণ্ডল কাকে বলে, ক নম্বর কোশ্চেন। তো অশ্বমণ্ডল কাকে বলে, দেখো যে আমরা যখন পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠন পড়েছি তখন অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল 3টা স্তর পড়েছি পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠনের। তার একদমই বাইরের স্তরটা হচ্ছে অশ্বমণ্ডল। তাহলে আমরা বলবো যে পৃথিবীর ভূ অভ্যন্তরের গঠনের সবচেয়ে উপরের যে অংশটা আছে, বা ভূত্বক থেকে প্রায় 18 থেকে 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে অঞ্চলটা আছে, তাকেই অশ্বমণ্ডল বা শিলামণ্ডল বলা হয়। অশ্ব শব্দের অর্থ হচ্ছে শিলা, বুঝছো? অশ্ব শব্দের অর্থ আছে একটা, সেটা হচ্ছে শিলা। এর জন্য অশ্বমণ্ডল এবং শিলামণ্ডল 2টাই হচ্ছে সিনোনিমাস। ওকে, খ নম্বরে বলছে যে গুটেনবার্গ বিযুক্তি রেখা বলতে কি বোঝায়। আচ্ছা দেখো, এই যে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এর মধ্যে তো বিভাজন আছে। অশ্বমণ্ডলের পর যে গুরুমণ্ডল শুরু হয়েছে তার মধ্যে একটা বিভাজন রেখা কল্পনা করা হয়, এবং গুরুমণ্ডলের পরে যে কেন্দ্রমণ্ডল শুরু হয়েছে এইখানেও একটা কি করা হয়, বিভাজন রেখা কল্পনা করা হয়। তো আমি যদি একটু ছোট করে একটা চিত্রের মতো করে তোমাকে দেখাই, যে এটা আমি ধরলাম যে পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠনের একটা শেপ, মানে হচ্ছে আমরা পায় আকৃতির একটা অংশ এখান থেকে কেটে নিয়েছি। তো এইখান থেকে আমি যদি দেখাই যে এতটুকু অংশ আমি ধরলাম অশ্বমণ্ডল, মানে গ্রিন পার্টটাকে আমি ধরলাম হচ্ছে অশ্বমণ্ডল। আচ্ছা, তারপরে আমি একটা অংশ নিলাম হচ্ছে গুরুমণ্ডলের জন্য, এখান থেকে আমি ধরলাম এতটুকু গুরুমণ্ডল। ওকে, তারপর বাকিটা হচ্ছে কি, বাকিটা আমি ধরলাম যে এটা কেন্দ্রমণ্ডল। এই 3টা পার্টে আমি এটাকে ভাগ করলাম। এভাবে যদি আমি পার্টগুলোকে ভাগ করি, তো এইগুলোতে যেটা হয় যে কাল্পনিক বিভাজন রেখা কল্পনা করা হয়, যে এই অশ্বমণ্ডল থেকে গুরুমণ্ডলে যখন আসছে এই জায়গাতে এই যে রেখাটা, বিজ্ঞানী ভূতত্ত্ববিদ মোহর ভিসিক এই জায়গাটা আবিষ্কার করেছেন, বা এই লেয়ারটা তিনি আবিষ্কার করেছেন। এই কারণে এটাকে বলা হয় মোহ বিযুক্তি রেখা। এটাকে কি বলা হয়, মোহ বিযুক্তি রেখা, অশ্বমণ্ডল এবং গুরুমণ্ডলের মধ্যে। এবং গুরুমণ্ডল থেকে কেন্দ্রমণ্ডলের মধ্যেও এমন একটা কাল্পনিক বিভাজন ধরে নেওয়া হয়েছে, তো সেটাকে বলা হয় গুটেনবার্গ বিযুক্তি রেখা। এটাকে কি বলা হয়, গুটেনবার্গ গুটেনবার্গ বিযুক্তি রেখা। আচ্ছা, তো এটাও আবিষ্কার করেছেন যিনি, তার নাম হচ্ছেন গুটেনবার্গ, তার নামে এটা নামকরণ করা হয়েছে। তাহলে এটা গুরুমণ্ডল এবং এটা কেন্দ্রমণ্ডল। তো আমরা এখন কি বলবো, যে ভূ অভ্যন্তরীণ গঠনের গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মধ্যে যে বিভাজনকারী রেখা কল্পনা করা হয় তাকে বলা হয় গুটেনবার্গ বিযুক্তি রেখা।
কি বুঝতে পারছো? এবার তুমি যদি একটু ছোট্ট করে চিত্রটা অঙ্কন করো, যেহেতু খ নম্বর, খুব বেশি ব্যাখ্যা করে চিত্র অঙ্কন করতে হবে না, জাস্ট একটু ধারণা দিয়ে তুমি পৃথিবীর ভূমধ্যরেণ গঠনের চিত্রটা অঙ্কন করবা, করে তুমি দেখাবা যে আসলে ভূমধ্যরেণ গঠনটা ঠিক কেমন, এবং তখন তুমি একটু এক্সপ্লেন করে দিবা যে গুটেনবার্গ বিযুক্ত রেখাটা কাকে কাকে আলাদা করতেছে। জাস্ট এতটুকু করলে তোমার এখানে মার্ক দিয়ে দিবে। আচ্ছা, আর পূর্ণাঙ্গ চিত্র তোমার তখনই অঙ্কন করতে হবে যখন পৃথিবীর ভূঅভ্যন্তরীণ গঠন নিয়ে তোমাকে জিজ্ঞাসা করবে, তখন একদম পূর্ণাঙ্গ চিত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে, তো এই ক্লাসে আমি সেটাও দেখিয়ে দিব অবশ্যই। গ নম্বরে বলছে যে মুনতাসিরের নিজ এলাকার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। আচ্ছা, তো মুনতাসিরের বাসা কোথায়? মুনতাসিরের বাসা হচ্ছে গাজীপুরে, তাই না? তো বাংলাদেশের যে ভূপ্রকৃতি আছে সেটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাস্টোসিন কালের সোপান সমূহ এবং সাম্প্রতিক কালে প্লাবন সমভূমি। তো এই মুনতাসিরের যে বাসা গাজীপুরে, এই গাজীপুরটা হচ্ছে প্লাস্টোসিন কালের সোপান সমূহের অন্তর্ভুক্ত, এবং প্লাস্টোসিন কালের সোপান সমূহের আবার হচ্ছে তিনটা ভাগ আছে। একটা হচ্ছে বরেন্দ্রভূমি, একটা মধুপুর ভাওয়ালের গড়, এবং সর্বশেষটা হচ্ছে লালমাই পাহাড়। তো মধুপুর ভাওয়ালের গড় মূলত গাজীপুর থেকে শুরু হয়েছে, গাজীপুর জেলা, টাঙ্গাইল জেলা এবং ময়মনসিংহ জেলার কিছু অঞ্চল নিয়ে এই প্লাস্টোসিন কালের সোপান সমূহ, এই রিজিয়নটা মূলত গঠিত হয়েছে। আচ্ছা, তো এটাকে তোমাকে এক্সপ্লেইন করতে হবে, অর্থাৎ তুমি এই গাজীপুর দেখেই বুঝতে পারতেছো কি যে এটা প্লাস্টোসিন কালের সোপান সমূহের অন্তর্ভুক্ত। প্লাস্টোসিন প্লাস্টোসিন কালের কালের সোপান সমূহ, ঠিক আছে, প্লাস্টোসিন কালের সোপান সমূহ। ওকে, তো এখন এখন দেখো যে ঘ নম্বরে যে কোশ্চেনটা আছে, তো এর মধ্যে হচ্ছে তোমাকে খুব বেশি চিত্র কিছু অঙ্কন করতে বলে নাই, বাট হচ্ছে তোমার গ নম্বরেও কিছু বলে নাই, মানে দুইটাই সিমিলার। তো তুমি গ এবং ঘ এই দুইটা আনসার করার ক্ষেত্রে তুমি হচ্ছে এই ঘ নম্বরে চিত্রটা অঙ্কন করে দিতে পারো, ঠিক আছে। বাট ওই যে হচ্ছে পৃথিবীর, সরি, বাংলাদেশের যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, সেই চিত্রটা তুমি অঙ্কন করে দিতে পারো, সেটা আমি আবারও দেখাচ্ছি, এর আগের ক্লাসটাতে আমি অঙ্কন করে দেখিয়েছিলাম। আচ্ছা, তো তুমি হচ্ছে প্রথম লাইনে লিখবা যে মুনতাসিরের নিজ এলাকা গাজীপুর প্লাস্টোসিন কালের সোপান সমূহের অন্তর্ভুক্ত, যার বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো। এবার তুমি যখন ব্যাখ্যা লিখতে হবে, তুমি প্রথমে লিখবা যে বাংলাদেশের ভূপ্রকৃতিকে মোটা দাগে তিনটা ভাগে ভাগ করা হয়, যথা এক নম্বরে লিখবা টারশিয়ারি যুগের পাহাড়, দুই নম্বরে লিখবা প্লাস্টোসিন কালের সোপান, এবং তিন নম্বরে লিখবা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। তারপর তুমি বলবা যে মুনতাসিরের বাড়ি যেহেতু গাজীপুর এবং প্লাস্টোসিন কালের অন্তর্ভুক্ত, তো প্লাস্টোসিন কালের সোপানকে আবারও তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার বরেন্দ্রভূমি, একটা তোমার হচ্ছে মধুপুর ভাওয়ালের গড়, এবং সর্বশেষটা হচ্ছে লালমাই পাহাড়। এবার তুমি কি করবা? মধুপুর ভাওয়ালের গড়কে এক্সপ্লেইন করবা। তার কারণ হচ্ছে এই গাজীপুরটা মধুপুর ভাওয়ালের গড়ের অন্তর্ভুক্ত। এখানকার মাটির বৈশিষ্ট্য হচ্ছে একটু লালচে ধরনের, এইখানে হচ্ছে পত্রপতনশীল বনভূমি দেখা যায়, ঠিক আছে। এইখানে খুব বেশি উঁচু পর্বত দেখা যায় না, কিন্তু সমভূমি থেকে সামান্য একটু উঁচু এই অঞ্চলটা। এভাবে তুমি একটু জাস্ট এক্সপ্লেইন করবা, তাহলে হবে। আচ্ছা, তাহলে গ নম্বর এভাবে হয়ে যাচ্ছে, সেটা কনক্লুশন দিয়ে দিবা। সর্বশেষ হচ্ছে ঘ নম্বর, বলতেছে মুনতাসিরের নিজ এলাকা এবং ভ্রমণকৃত এলাকার মধ্যে কোনটির জীবন প্রণালী কষ্টসাধ্য, মতামত দাও। আচ্ছা, তো মুনতাসিরের নিজ এলাকা হচ্ছে গাজীপুর, এবং তার ভ্রমণকৃত অঞ্চল হচ্ছে চট্টগ্রাম অঞ্চল। তো চট্টগ্রাম অঞ্চলটা হচ্ছে টারশিয়ারি যুগের সোপান সমূহ, এটা হচ্ছে টারশিয়ারি যুগের সোপান সমূহের অন্তর্ভুক্ত। তো টারশিয়ারি যুগের সোপান যে টারশিয়ারি যুগের পাহাড় সমূহের অন্তর্ভুক্ত। তো টারশিয়ারি যুগের পাহাড় যে অঞ্চলটা আছে, এগুলো তো একটু পাহাড়ি অঞ্চল, এখানে চাষাবাদ খুব বেশি ভালো হয় না, মাটি খুব বেশি উর্বর নয়, হ্যাঁ। তো এই কারণে এইখানে জীবন ধারণটা একটু কষ্টের, হ্যাঁ। আবার এখানে তোমার সুপেয় পানি পাওয়া যায় না, জীবন ধারণটা অনেকটা কষ্টের। বাট সেই তুলনায় প্লাস্টোসিন কালের সোপান অঞ্চলটা তার চেয়ে কম্পারেটিভলি বেটার, ঠিক আছে। এমন না যে অনেক ভালো, বাট কম্পারেটিভলি বেটার, হ্যাঁ। তো এইখানে তোমাকে একটা চিত্র দেওয়ার সুযোগ আছে, তো তুমি চিত্রটা দিয়ে দিতে পারো এখানে, যে বাংলাদেশের মানচিত্র তোমরা একটু অঙ্কন করা প্র্যাকটিস করবা, বুঝছো। বাংলাদেশের মানচিত্রটা একটু অঙ্কন করার প্র্যাকটিস করবা, যদিও আমারই হচ্ছে খুব বেশি একটা দক্ষতা নাই বাংলাদেশের মানচিত্র অঙ্কনের, বাট আমি যতটুকু পারি তোমাদেরকে একটু দেখানোর ট্রাই করি। দেখো যে যদিও এক্স্যাক্টলি হবে না, আমি আসলে এতটা ভালো মানচিত্র অঙ্কন করতে পারি না। দেখো আমি ধরলাম যে এটা হচ্ছে বাংলাদেশ, যদিও খুব বেশি ভালো হয়নি। আচ্ছা, বাট বোঝা যাচ্ছে যে কিছু একটা বাংলাদেশের মতো শেপ। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে টারশিয়ারি যুগের যে পাহাড়টা, সেটা হচ্ছে আমরা এইভাবে ভাগ করে নিই। ধরো ইয়েলো কালার আমি দিচ্ছি, যে বাংলাদেশের এই যে অঞ্চলটা আছে সিলেট এবং সুনামগঞ্জ, এই জায়গাটা হচ্ছে পাহাড়ি অঞ্চল। আবার এর যে নিচের যে পার্টটা আছে, এটা হচ্ছে পাহাড়ি অঞ্চল। তো মোটা দাগে বাংলাদেশের সিলেট বিভাগটাকে আমরা রাখতে পারি। আর এইদিকে এই যে এখান থেকে যে চট্টগ্রাম রিজিয়ন শুরু হচ্ছে, এই যে এইখানে রাঙামাটি জেলা, ঠিক আছে, নিচে হচ্ছে খাগড়াছড়ি জেলা, এখানে হচ্ছে কক্সবাজার জেলা, পার্বত্য চট্টগ্রাম, এই অঞ্চলটা হচ্ছে তোমার টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, ঠিক আছে। এটা হচ্ছে কি টারশিয়ারি যুগের পাহাড়, বুঝছো, টারশিয়ারি যুগের পাহাড়।
এখন আগের ক্লাসটাতে আমি এটা খুব সুন্দরভাবে দেখিয়েছিলাম, যারা ক্লাসটা করেছো আগের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, ঢাকা কলেজের ক্লাসটা। ওকে, তো এখন মানচিত্রের উপরের দিকটাকে আমরা কি বলি সব সময়, এটাকে বলি হচ্ছে উত্তর দিক, এবং নিচের দিকটাকে আমরা কি বলি, নিচের দিকটাকে বলি হচ্ছে আমরা দক্ষিণ দিক। তো এখন দেখো যে এইখানে যে মানচিত্র ভাগ করলাম, এটা হচ্ছে উত্তর, এই দিকটা হচ্ছে কি, আচ্ছা শুধু উত্তর দক্ষিণ না, আমি পূর্ব পশ্চিমও দেখিয়ে দিই। এই যে বাঁ দিকটা হচ্ছে সবসময় পশ্চিম, মানচিত্রের এটা হচ্ছে পশ্চিম, এবং এটা হচ্ছে মানচিত্রের পূর্ব দিক, রাইট? ওকে, তো এখন যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে দেখো যে আমরা উপরের দিকে হচ্ছে উত্তর এবং এই দিকটা হচ্ছে পূর্ব, তাহলে এই অঞ্চলটা হচ্ছে উত্তর পূর্ব, এটা হচ্ছে কি, এটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, এবং এটা হচ্ছে দক্ষিণ দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, কারণ নিচের দিক দক্ষিণ এবং এই দিক হচ্ছে তোমার পূর্ব দিক। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। তারপর তোমাকে যদি বলে যে প্লাস্টোসিন কালের সোপান সমূহকে এখানে দেখাও, তখন তুমি প্লাস্টোসিন কালের সোপানটাকে দেখাবে, সেটা তুমি, আমি এখানে গ্রিন কালার দিচ্ছি, দেখো প্লাস্টোসিন কালের সোপানের মধ্যে আছে বরেন্দ্রভূমি, বরেন্দ্রভূমি হচ্ছে এই যে রাজশাহী, নওগাঁ এই রিজিয়নটা, আরেকটা হচ্ছে তোমার মধুপুর ও ভাওয়ালের গড় এই রিজিয়নটা, এবং লালমাই পাহাড় ঠিক এই জায়গাটা, বুঝছো? এইগুলা হচ্ছে বরেন্দ্রভূমি, এইগুলা হচ্ছে কি, এই গ্রিন কালারের যেগুলো আছে এইগুলা হচ্ছে সরি, এগুলো হচ্ছে প্লাস্টোসিন কালের সোপান সমূহ, সবগুলোকে একসাথে বরেন্দ্রভূমি বলতেছি। প্লাস্টোসিন কালের কালের সোপান, ঠিক আছে, প্লাস্টোসিন কালের সোপান সমূহ, এবং বাকি যা যা থাকতেছে, বাকি যা যা থাকতেছে সবই হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, ঠিক আছে? ওকে, তো এখন এখন হচ্ছে এই যেটা অঙ্কন করলাম, এবার তোমরা এখানে এটাও লিখে দিতে পারো যে এইগুলোর স্পেসিফিক নাম, বরেন্দ্রভূমি, মধুপুর ভাওয়ালের গড়, লালমাই পাহাড়, এগুলো তোমরা এক্সপ্লেন করে লিখে দিবে এবং সবগুলো তুমি ব্যাখ্যা লিখবে। এইগুলো সহ তুমি যদি হচ্ছে ঘ নম্বরের ব্যাখ্যাটা দাও, তাহলে তোমার এখানে একদম কম্প্রিহেন্সিভ একটা আনসার হয়। নিচে লিখবে যে চিত্র বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, ঠিক আছে? এভাবে তুমি একটু আনসার করবে। ওকে, তাহলে 1 নম্বরটা আমরা বুঝতে পারলাম, কোশ্চেনটা খুব বেশি কঠিন ছিল না, বাট সুন্দর করে লেখার মতো একটা কোশ্চেন ছিল। আচ্ছা, 2 নম্বরে দেখো একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্র থেকে তোমাকে কোশ্চেন করেছে ক খ গ ঘ। তো আমরা চিত্রে পড়ে থাকায় ক খ তো চিত্রের সাথে সম্পর্কিত না, বাট আগেও চিত্রটা দেখে নিতে পারে যে কি জাতীয় চিত্র। তো এখানে দেখো যে চিত্রের কথা বলেছে সেটা একটা পাহাড়ের চিত্র দেওয়া, আবার খ নম্বরে যে চিত্রের কথা বলেছে সেটা একটা পাহাড়ের ছবি দেওয়া। তো এই পাহাড়টা দেখে আমরা কি বুঝতে পারতেছি, এটা হচ্ছে এই যে দেখো এটা ভাঁজে ভাঁজে এটা গঠিত হয়েছে এবং অনেক উঁচু, এইদিকে কিছু বরফ জমে আছে এমন অবস্থা। আচ্ছা, আবার এটা দেখো যে এখানে তোমার ফাটল তৈরি হয়েছে, ফাটলের ফলে কিছু অংশ নিচে নেমেছে, কিছু অংশ উপরে উঠেছে এবং এটা পর্বত গঠন করেছে, এই ধরনের একটা ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা এটা দিয়ে গ খ আনসার করবো, তার আগে আমরা ক খ আনসার করি। বলতেছে সমভূমি কাকে বলে। সমভূমি নিয়ে কোশ্চেন আমরা দেখেছি যে এর আগে ঢাকা কলেজে যখন কোশ্চেন সলভ করেছি তখন এসেছিল। তো সমভূমি হচ্ছে সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু নয়, ঠিক আছে, সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু নয় এবং যেখানে খুব বেশি তোমার দেখা যায় না, বন্ধুর প্রকৃতির ভূমিরূপ দেখা যায় না, সেটাকে বলা হয় সমভূমি, এবং সেখানে ঢাল থাকলেও সেটা এমন মৃদুভাবে সমুদ্রে মিশে যায় যে সেটা হচ্ছে কখনো অনুভব করা যায় না। আচ্ছা, তো এটা আমরা বুঝতে পারলাম। খ নম্বরে বলছে পৃথিবীর ছাদ বলতে কি বোঝায়, পৃথিবীর ছাদ বলতে কি বোঝায়। দেখো, পৃথিবীর ছাদ বলতে মূলত পামির মালভূমিকে বলা হয়, ঠিক আছে, পামির মালভূমিকে বোঝানো হয়, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। যেমন বাংলাদেশের ছাদ বলা হয় কি, রাঙামাটিকে, তাই না? তো এখন হচ্ছে সাজেক ভ্যালিকে মূলত বাংলাদেশের ছাদ বলা হয়। আচ্ছা, হলো, তো এই যে পামির মালভূমিকে কেন ছাদ বলা হয়, তো পামির মালভূমি হচ্ছে পৃথিবীর এমন একটা মালভূমি যেটা পর্বত বেষ্টিত মালভূমি, দুই দিকে উঁচু উঁচু পর্বত এবং মাঝে হচ্ছে মালভূমি অঞ্চল। তো এটা দেখা যায় যে সমতল, বুঝছো, এটা সমতল কিন্তু পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে। তো অনেক উপরে সমতল একটা জায়গা, তো নর্মালি ছাদ কেমন হয়, সমতল হয় না, অনেক উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে। এই কারণে এটা দেখতে অনেকটা পৃথিবীর ছাদের মতো, এই কারণে বলা হয় পামির মালভূমি হচ্ছে পৃথিবীর ছাদ। গ নম্বরে বলছে ক চিহ্নিত পর্বতটি কিভাবে গঠিত হয়েছে ব্যাখ্যা করো। ক চিহ্নিত পর্বত, তার মানে এটা হচ্ছে ভঙ্গিল বা ভাঁজ পর্বত, তাই না? এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে ভঙ্গিল বা বা ভাঁজ পর্বত। তুমি এখানে এক্সপ্লেন করবা কিভাবে, যে কোটি কোটি বছর আগে সমুদ্রের নিচে যে জীব জগৎ আছে, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী আছে, তাদের দেহাবশেষ মাটি চাপা পড়ে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় রূপান্তরিত হয়ে প্রথমে পাললিক শিলা, তারপর রূপান্তরিত শিলা, তারপর কঠিন শিলায় যখন রূপান্তর হয় এবং পরবর্তীতে ভূমিকম্পের উচ্চ চাপে এগুলো ধীরে ধীরে উপরের দিকে উঠে কোটি কোটি বছরে পর্বত গঠন করে, ঠিক আছে? এভাবে তুমি এক্সপ্লেন করবা এবং এর বৈশিষ্ট্যগুলো দিয়ে দিবা, যে এইখানে তোমার হচ্ছে শিলার মধ্যে জীবাশ্ম পাওয়া যায়,
তারপর হচ্ছে তোমার এইগুলো খাঁজ বিশিষ্ট হয়, ভাঁজে ভাঁজে ইয়েগুলো শিলাস্তর সাজানো থাকে। এই পর্বতগুলো অনেক উঁচু হয়, পৃথিবীর যে উঁচু উঁচু পর্বতমালাগুলো আছে সবই হচ্ছে তোমার এই এমন ভঙ্গিল শ্রেণীর, যেমন হচ্ছে এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, দক্ষিণ আমেরিকার আন্দিজ, উত্তর আমেরিকার রকি, ইউরোপের আল্পস বললাম, তারপর হচ্ছে আফ্রিকার কিলিমাঞ্জারো, এইগুলো সবই হচ্ছে তোমার ভঙ্গিল বা ভাঁজ পর্বতের উদাহরণ। ঘ নম্বরে হচ্ছে উদ্দীপকের আলোকে ক ও খ ভূমিরূপের বৈশিষ্ট্যগত পার্থক্য লেখো। এবার ক এবং খর পার্থক্য লিখতে হবে। তো খ দেখে তোমরা বুঝতে পারতেছো এটা হচ্ছে চ্যুতি স্তূপ পর্বত, রাইট? কারণ এখানে দেখো ফাটল তৈরি হচ্ছে, সেই ফাটল থেকে দুইটা অংশ নিম্নচাপে নিচে নেমেছে এবং মাঝের অংশ উচ্চচাপে উপরে উঠে গিয়েছে, খাড়া ঢালের একটা পর্বত গঠন করেছে। তো এটার নাম হচ্ছে চ্যুতি স্তূপ পর্বত। চ্যুতি অর্থাৎ ফাটলের ফলে যে স্তূপ আকৃতির পর্বত তৈরি হয় সেটাকে বলা হয় চ্যুতি স্তূপ পর্বত, যেটা মূলত ভূমিকম্পের ফলে গঠিত হয়ে থাকে। তো তুমি হচ্ছে ইন্ট্রোডাকশনে লিখবা যে উদ্দীপকের চিত্র ক হচ্ছে ভঙ্গিল ভাঁজ পর্বত এবং খ হচ্ছে চ্যুতি স্তূপ পর্বত, যার বৈশিষ্ট্যগত পার্থক্য নিয়ে আলোচনা করা হলো। তোমরা চাইলে চার্ট করে দুই দিকে দুইটা বৈশিষ্ট্য দিয়ে পার্থক্য দেখাতে পারো, অথবা তুমি প্রথমে হচ্ছে ভঙ্গিল ভাঁজ পর্বতের বৈশিষ্ট্য এবং পরে হচ্ছে চ্যুতি স্তূপ পর্বতের হেডলাইন দিয়ে তার বৈশিষ্ট্যগুলো দিয়েও পার্থক্য দেখাতে পারো। তো তুমি পার্থক্য দেখাবা যে হচ্ছে ভঙ্গিল ভাঁজ পর্বত হচ্ছে পৃথিবীর আদি পর্বতগুলোর অন্তর্ভুক্ত এবং চ্যুতি স্তূপ পর্বত হচ্ছে পর্বত নবীন, বিভিন্ন সময় ভূমিকম্পের ফলে হঠাৎ করে যে গোটা পর্বতের অন্তর্ভুক্ত। সাধারণত ভঙ্গিল ভাঁজ পর্বত এর যে শিলারাশিগুলো খাঁজে খাঁজে সাজানো থাকে বা ভাঁজে ভাঁজে সাজানো থাকে এবং এটার ঢাল সরাসরি খাড়া হয় না। আর স্তূপ পর্বত হচ্ছে এটার কোনো ভাঁজে ভাঁজে শিলাগুলো সাজানো থাকে না এবং এটা হঠাৎ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে যায়। আচ্ছা, ভঙ্গিল পর্বতের অনেক উঁচু শৃঙ্গ থাকে, কিন্তু চ্যুতি স্তূপ পর্বতের উপরে কোনো শৃঙ্গ থাকে না। দেখো এটা সমতল, উপরের অংশটা প্রায় সমতল আকৃতির হয়ে থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে ভঙ্গিল পর্বতের উদাহরণগুলো দিবা, যেগুলো বললাম এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ, আফ্রিকার কিলিমাঞ্জারো। চ্যুতি স্তূপ পর্বতের উদাহরণ দিবা, যেমন ভারতের হচ্ছে আন্নামালাই, তারপর হচ্ছে জার্মানি ব্ল্যাক ফরেস্ট, এইগুলো সবই হচ্ছে তোমার চ্যুতি স্তূপ পর্বতের উদাহরণ। এভাবে তুমি কয়েকটা উদাহরণ দিবা, মূলত পাঁচটা করে দিতে পারলেই হবে, যেহেতু এটা ঘ নম্বর কোশ্চেন হলে আরো দু একটা বেশি, এমন 5টা 6টা করে বা 7টা করে দিতে পারলেই হয়ে যাবে। বুঝতে পারছো? এই যে বিভিন্ন শ্রেণীর পর্বত থেকে পরীক্ষাতে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। 3 নম্বর কোশ্চেনও দেখো দুইটা চিত্র দেওয়া আছে, সেই চিত্র থেকে কোশ্চেন করেছে। তো এই চিত্রটা দেখো, একটা ভূমিকম্পের চিত্র দেওয়া আছে, যেটা হচ্ছে যে এটা হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি বিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে উৎপত্তি বিন্দু, ভূমিকম্পের উৎপত্তি বিন্দু। এবং এইগুলো হচ্ছে কি, এই যে উৎপত্তি বিন্দু থেকে উপকেন্দ্রের দিকে ছড়িয়ে যাওয়া অঞ্চল, এটা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র। যে এই যে তোমার ওয়েবটা চারিদিকে কি হচ্ছে, এমন পৃথিবীর চারিদিকে ভূপৃষ্ঠে ছড়িয়ে যাচ্ছে, এটা মূলত হচ্ছে ভূপৃষ্ঠ। আচ্ছা, আর 2 নম্বরে দেখো একটা পর্বতের ছবি দেওয়া আছে, আগ্নেয়গিরির ছবি। মূলত এটা পর্বত বলা যায় না, এটা হচ্ছে একটা আগ্নেয়গিরি। ঠিক আছে, আগ্নেয়গিরি থেকে কি হচ্ছে দেখো, লাভা বের হচ্ছে। এই যে এইগুলা থেকে কি হচ্ছে, লাভার উদগীরণ ঘটতেছে, এমন একটা ছবি দেওয়া আছে। ওকে, তো এবার আমরা কোশ্চেনে আসি। ক খ ডিফারেন্ট কোশ্চেন, গ ঘ হচ্ছে আমাদের উদ্দীপককে কানেক্ট করবে। তো ক নম্বরে বলতেছে যে ভূমিকম্প কি? ভূমিকম্প হচ্ছে তোমার পৃথিবীর ভূ অভ্যন্তরীণ প্রতিক্রিয়ার ফলে পৃথিবীর ভূমিরূপ যদি হঠাৎ করে কেঁপে ওঠে, সেটাকে বলা হয় ভূমিকম্প। বা তুমি বলবা যে টেকটনিক প্লেট এর সঞ্চালন বা অন্য কোনো কারণে, অন্য কোনো হচ্ছে ভৌগোলিক কারণে যদি পৃথিবীর ভূমিরূপ হঠাৎ করে কম্পনমান হয়, সেটাকে বলা হয় হচ্ছে ভূমিকম্প। খ নম্বরে বলছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলতে কি বোঝায়? আচ্ছা, প্রশান্ত মহাসাগরের একটা অঞ্চল আছে, যেমন হচ্ছে তোমার ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, তারপর হচ্ছে যে এই উত্তরের দিকে হচ্ছে জাপান, কোরিয়া দ্বীপ, তারপর হচ্ছে তোমার সিঙ্গাপুর দ্বীপ। এই যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটাতে প্রচুর পরিমাণে আগ্নেয়গিরির সন্ধান আছে, বুঝছো? কিছু কিছু আগ্নেয়গিরি আছে যেগুলো সমুদ্রের মাঝে দ্বীপের মধ্যে, কিছু কিছু আছে যে বিভিন্ন রাষ্ট্রগুলোর মধ্যে, বাট প্রচুর আগ্নেয় দ্বীপ সেখানে আছে। তো এই বিস্তৃত অঞ্চলকে বলা হয় আগ্নেয় মেঘলা। মেঘলা মানে কি, ঘনীভূত হয়ে জমে আছে। তো এত পরিমাণে আগ্নেয়গিরি সম্পন্ন দ্বীপ ওইখানে ঘনীভূত হয়ে আছে বা কাছাকাছি অবস্থান করতেছে, যেই কারণে এটাকে বলা হয় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। আচ্ছা, গ নম্বরে বলছে চিত্র 1-এ ইঙ্গিতকৃত দুর্যোগটি সংগঠনের কারণ ব্যাখ্যা করো। তো চিত্র 1-এ বলতেছে হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প কেন কেন হয়ে থাকে সেগুলো আমরা ব্যাখ্যা করব। তো ভূমিকম্প সংঘটিত হওয়ার প্রথম কারণ তুমি লিখবা, যে গ নম্বর দিয়ে লিখবা যে উদ্দীপকে ক নম্বরে যে দুর্যোগটিকে উল্লেখ করা হয়েছে তা হচ্ছে ভূমিকম্প, যার কোনো পূর্বাভাস ছাড়াই হঠাৎ করে সংঘটিত হয় এবং এর কারণগুলো নিম্নে দেওয়া হলো। 1 নম্বর কারণতে দেখবা যে টেকটনিক প্লেটের গতিশীলতা। ঠিক আছে, যে হঠাৎ করে টেকটনিক প্লেট যদি গতিশীল হয়, সেটা পার্শ্বীয় চাপে হোক বা হচ্ছে সংকোচন বা সম্প্রসারণের ফলে হোক, সেখানে ভূমিকম্প সংঘটিত হয়। আচ্ছা, তারপর তুমি দিবা হচ্ছে কি, যে তোমার ভূপৃষ্ঠের ফাটল, অর্থাৎ ভূপৃষ্ঠে যদি কোথাও ফাটল থাকে তাহলে কি হয়, তোমার নিচ থেকে তাপ বিকিরণ হয় এবং তার ফলে এই তাপ বিকিরণের ফলে পৃথিবী কেঁপে ওঠে। তারপর তুমি লিখবা হচ্ছে যে পাহাড় ধস বা হচ্ছে তোমার কোনো দ্বীপের ধস,
তো পাহাড় ধস হইলে তার আশেপাশের অঞ্চলে কম্পন সৃষ্টি হয়, সেটা ভূমিকম্পের কারণ হতে পারে। তারপর তুমি লিখবা যে খনি ধস হলে আশেপাশের অঞ্চল কেঁপে ওঠে। তারপর তুমি দিবা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, মানে আমাদের মাটির নিচে অনেক অঞ্চলে খনিজ সম্পদ আছে, তো এই খনিজ সম্পদের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলেও সেখানে বিস্ফোরণ সংঘটিত হয় এবং তার ফলেও আশেপাশের অঞ্চলে কি হয়, তোমার ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। এভাবে তুমি তোমার বই দেখবা আরো কারণ দেওয়া আছে। জাস্ট গ নম্বর কোশ্চেনের জন্য 6 থেকে 7টা কারণ দিবা, তাহলে হয়ে যাবে। ঘ নম্বরে বলছে চিত্র 1 ও চিত্র 2 এর মধ্যে কোনটি ভূমিরূপ গঠনে অধিক গুরুত্ব মতামত দেওয়া, মানে গুরুত্বপূর্ণ হবে, টাইপিং এ ভুল আসছে। আচ্ছা, তো ভূমিরূপ গঠনে 1 নাকি 2 গুরুত্বপূর্ণ? তো ভূমিকম্প দিয়ে কখনো ভূমিরূপ গঠন হয়? এটা নর্মালি হয় না, খুবই রেয়ার ক্ষেত্রে তোমার হচ্ছে ওই যে চুতিস্তূপ পর্বতগুলো ফেটে উঠে যায়, অথবা তোমার হচ্ছে যে কোটি 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 বছর ধরে তোমার কি হয়, ভঙ্গিল বা ভাঁজ পর্বত গঠন হয়। বাট এটা অনেক সময়ের ব্যাপার, কোটি কোটি বছর সময় লাগে। কিন্তু 2 নম্বরে যেটা আছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এটার ফলে মূলত ভূমিরূপ গঠন হয়। আগ্নেয়গিরির যে লাভাগুলো আছে, এই লাভাগুলো জমে মাত্র কয়েক হাজার বছরের মধ্যে বা কয়েক শত বছরের মধ্যেই ভূমিরূপ গঠন করতে পারে। ধরো যে লাভাগুলো উদ্গীরণ হচ্ছে অবিরামভাবে, সেগুলো বিভিন্ন নিম্নভূমিতে গিয়ে জমা হচ্ছে এবং কয়েকশো বছরের মধ্যে বা কয়েক হাজার বছরের মধ্যে দেখা যাচ্ছে বিশাল পর্বত গঠন করে ফেলতেছে, বা হচ্ছে তোমার নিম্নভূমি উচ্চভূমিতে পরিণত করতেছে বা মালভূমি গঠন করতেছে, এগুলো সংগঠিত হয়। ঠিক আছে, তো এবার তুমি হচ্ছে তাহলে লিখবা যে উদ্দীপকের চিত্র 1-এর ভূমিকম্প অপেক্ষা, অর্থাৎ আগ্নেয়গিরি ভূমিকম্প অপেক্ষা কি করে, ভূমিরূপ গঠনে অধিক ভূমিকা রাখে বা অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার তুমি কারণগুলো এক্সপ্লেন করবা যে কি কারণে, যে আগ্নেয়গিরি লাভার যে কথাগুলো বললাম এগুলো লিখবা। ঠিক আছে, এবার ভূমিকম্পে যে বেশি সময় নেয় এটাও লিখবা, তাহলে হয়ে যাচ্ছে, সেটা একটা কনক্লুশন দিয়ে দিবা। ওকে, তারপর আসি আমরা 4 নম্বর কোশ্চেন। দুইটা দৃশ্যপট দেওয়া আছে। দৃশ্যপট কতে বলতেছে নদীর স্রোত নদীর স্রোত তীব্র থাকে, গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, প্রচুর ভূমিক্ষয় করে। আচ্ছা, দৃশ্যপট 2-এ বলতেছে বা ক্ষয়ে বলতেছে স্রোতের বেগ কমে আসে, নদীর সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়, নদীবাহিত পদার্থগুলো বিভিন্ন স্থানে সঞ্চিত হতে থাকে। নদীর দুইটা স্টেজের কথা বলেছে, দুইটাতে আমরা কোশ্চেনগুলো পাবো হচ্ছে গ ঘতে, বাট ক খ আমাদের আগে আনসার করে আসতে হবে। ক নম্বরে বলতেছে যে ভূমিধস কি? আচ্ছা, ভূমিধস হচ্ছে সাধারণত পাহাড়ে হয়ে থাকে। তো পাহাড়ের যে শিলাস্তরগুলো আছে তার অসংযত বিন্যাস, খাড়া ঢাল এবং উদ্ভিদ শূন্যতার ফলে যে হচ্ছে তোমার হঠাৎ করে শিলারাশি বা হচ্ছে তোমার হচ্ছে পাহাড়ের যে ইয়াগুলো আছে, শিলার বিন্যাস আছে, সেইগুলো হঠাৎ করে কলাপস করা বা হচ্ছে যে পতন ঘটা, এটাকে বলা হয় মূলত ভূমিধস। ভূমিধস হচ্ছে পর্বতে হয়, পাহাড়ের খাড়া ঢাল, সেখানে হচ্ছে তোমার যে শিলামণ্ডলের তার বিন্যাসটা অসংযত এবং উদ্ভিজ্জ শূন্যতা, এর ফলে হঠাৎ করে কি হয়, হঠাৎ করে তোমার এই শিলাগুলো কলাপস করে বা পড়ে যায় নিচে। ঠিক আছে, অর্থাৎ তার ক্ষয় ঘটে, ধস ঘটে, এটাকে বলা হয় হচ্ছে ভূমিধস। খ নম্বরে বলছে বিচূর্ণী ভবন বলতে কি বোঝো? বিচূর্ণী ভবন হচ্ছে চূর্ণ বিচূর্ণ হওয়া, রাইট? অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক বা হচ্ছে তোমার রাসায়নিক বা জৈবিক কারণে শিলামণ্ডলে যদি কোনো ক্ষয় ঘটে বা শিলামণ্ডল যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সেটাকে বলা হয় হচ্ছে বিচূর্ণী ভবন। 3 প্রকার এটা, একটা জৈবিক, একটা রাসায়নিক, আর একটা হচ্ছে তোমার যান্ত্রিক। যান্ত্রিক হচ্ছে প্রাকৃতিক শক্তি দ্বারা যেগুলো হয়ে থাকে, প্রাকৃতিক শক্তির যা যা আছে সবই হচ্ছে যান্ত্রিকের মধ্যে। আচ্ছা, তো তারপরে হচ্ছে তোমার রাসায়নিক যেগুলো আছে, রাসায়নিক বিক্রিয়ার ফলেও শিলামণ্ডলে ক্ষয় হয়ে থাকে, এবং সর্বশেষ জৈবিক যেটা আছে সেটা হচ্ছে মানুষ বা প্রাণীর দ্বারা মূলত সংঘটিত হয়ে থাকে। গ নম্বরে বলতেছে যে উদ্দীপকের দৃশ্যপট কয়ে কি কি ভূমিরূপ গঠিত হয় ব্যাখ্যা করো। আচ্ছা, তো দৃশ্যপট কয়ে কি আছে, মানে নদীর একদম প্রাথমিক অবস্থা, যেখানে পাহাড় থেকে মূলত নদীর উৎপত্তি ঘটে সেই জায়গাতে। আচ্ছা, তো নদী যখন পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত হয় বা সেখান থেকে নিচে নামে, স্পিড অনেক বেশি থাকে, খরস্রোত থাকে, তো সেখান থেকে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে নদী যখন নিচে পড়ে, বুঝছো, মানে পাহাড় থেকে পাহাড়ি স্রোত নিয়ে যখন নিচে পড়ে তখন সেখানে গিরিখাত তৈরি করে না, সেখানে তৈরি করে হচ্ছে গিরিখাত। তারপরে হচ্ছে যদি সেটা তোমার শুষ্ক অঞ্চল দিয়ে প্রবাহিত হয় সেখানে তৈরি করে হচ্ছে ক্যানিয়ন, রাইট? সেখানে তৈরি করে হচ্ছে ক্যানিয়ন, গিরিখাত তৈরি করে, ক্যানিয়ন তৈরি করে। তারপর হচ্ছে তোমার পলল পাখা, এগুলো হচ্ছে আরো পরে গিয়ে হয়। তো গিরিখাত, ক্যানিয়ন এইগুলোই মূলত এখানে তৈরি করে, বা তোমার লেক তৈরি করতে পারে ওইখানে যদি অনেক বেশি পাহাড়ের তলদেশে যদি অনেক পানি জমে। তো গিরিখাত, ক্যানিয়ন, লেক এই ধরনের ভূমিরূপই মূলত গঠন করে থাকে। এগুলো জাস্ট এক্সপ্লেন করলে হবে। তো মানে গিরিখাত কি, ক্যানিয়ন কি, লেক কি, এগুলো এক্সপ্লেন করলে হবে। ঘ নম্বরে বলতেছে দৃশ্যপট ক ও দৃশ্যপট খ এর মধ্যে কোনটি বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল গঠনে ভূমিকা রেখেছে ব্যাখ্যা করো। তো বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল বলতে বোঝানো হচ্ছে বদ্বীপ, বুঝছো? তো এই বদ্বীপ গঠিত হয়েছে কিভাবে? বদ্বীপ গঠিত হয়েছে পলি মাটি জমার মাধ্যমে।
তো ক স্টেজ তো হচ্ছে পাহাড়ি অঞ্চল, এখানে পলি তেমন একটা থাকে না। এবং খ স্টেজ হচ্ছে নদীর গতি অনেক কমে আসে, মানে সমুদ্রে পতিত হওয়ার আগে যে হচ্ছে বিভিন্ন পলি পদার্থ সঞ্চয় করে সেই স্টেজটার কথা বলতেছে। তো এইখানে এসে যে এত পলি গঠন করে, পলি হচ্ছে বাহন করে, যার ফলে হচ্ছে তোমার কি হয় যে নদীর স্পিডটা কমে যায়, পানির স্পিডটা কমে যায়, নদী অনেক প্রশস্ত হয়ে যায়। এই পলিগুলোর নিচে পড়তে থাকে এবং ছোট ছোট দ্বীপ গঠন করে, বালুচর গঠন করে, এবং কি করে এইগুলো পরবর্তীতে বদ্বীপ ফর্ম করে, এবং এভাবেই মূলত বর্তমান বাংলাদেশের এই ভূমিরূপগুলো গঠিত হয়েছে। তাহলে দৃশ্যপট ক এবং খ এর মধ্যে খ হচ্ছে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল গঠনে ভূমিকা রেখেছে, মানে আমাদের যে সাম্প্রতিককালে প্লাবন সমভূমি সবই হচ্ছে মূলত এই নদীর খ স্টেজ, অর্থাৎ যে পলি পদার্থ যে সঞ্চয় করে এই স্টেজের মাধ্যমে গঠিত হয়েছে। ওকে, 5 নম্বর কোশ্চেনে চলে আসি। সুরুজ মিয়া দীর্ঘদিন আশুলিয়ার শিল্পাঞ্চলে বসবাস করছে। তিনি কাজ করেন পার্শ্ববর্তী একটি ইট ভাটায়। বর্তমানে শ্বাসকষ্ট, কাশি ও চোখ জ্বালাপোড়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার কিছু ঔষধ প্রদানের পাশাপাশি স্থান পরিবর্তনের পরামর্শ দেন। পক্ষান্তরে তার ভাই চাঁদ মিয়া গ্রামে বাস করেন। বয়সে বড় হলেও তিনি সুরুজ মিয়ার চেয়ে সুস্থ আছেন। আচ্ছা, তাহলে এইখানে আমরা দেখতেছি যে হচ্ছে সুরুজ মিয়া কি করতেছেন, এই যে শ্বাসকষ্টে ভুগতেছেন, কাশি, চোখ জ্বালাপোড়া, এর কারণ হচ্ছে তিনি আশুলিয়া শিল্পাঞ্চলে বসবাস করেন এবং ইটের ভাটায় কাজ করেন। এটা হচ্ছে তার মূল সমস্যা। তো এটা নিয়ে আমরা গ ঘতে আসবো, বাট তার আগে আমরা ক আনসার করি। বলতেছে বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল থেকে আগে আমরা কোশ্চেন দেখেছি বিভিন্ন কলেজে। তো বায়ুমণ্ডল হচ্ছে যে অদৃশ্য বায়ুরাশি পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। এই কথাটা লিখলে হবে যে অদৃশ্য বায়ুরাশি পৃথিবীকে বেষ্টন করে আছে তাকেই বায়ুমণ্ডল বলে। আচ্ছা, খ নম্বরে বলছে ওজোন স্তর বলতে কি বোঝায়? আচ্ছা, তো পৃথিবীর যে তোমার বায়ু স্তর, এই বায়ু স্তরের সেকেন্ড স্তর হচ্ছে ওজোন স্তর। তো ওজোন স্তর না, মূলত স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের যে ফার্স্ট স্টেজটা, স্ট্র্যাটোস্ফিয়ারের দুইটা পার্ট। এই যে ধরো আমি ধরলাম যে এইখানে এতটুকু হচ্ছে ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে, এটা এতটুকু হচ্ছে ট্রোপোস্ফিয়ার, এবং পরে এতটুকু হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, পরেরটা হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার। তো এই স্ট্র্যাটোস্ফিয়ারকে দুইটা পার্টে ভাগ করা হয়। তো নিচের পার্টটা হচ্ছে ওজোনোস্ফিয়ার এবং উপরেরটা হচ্ছে থার্মোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশ, অর্থাৎ এখান থেকে তো 20 কিলোমিটার, মানে ট্রোপোস্ফিয়ার তো 20 কিলোমিটার কভার করেছে, পরে 20 থেকে 50 কিলোমিটার পর্যন্ত অঞ্চল, এটাকে বলা হয় মূলত ওজোনোস্ফিয়ার, এবং 50 থেকে 80 হচ্ছে মূলত তোমার থার্মোস্ফিয়ার, সরি হচ্ছে মেসোস্ফিয়ার। আচ্ছা, তাহলে তাহলে তুমি কিভাবে লিখবা যে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের প্রথম স্তরটুকুকে বলা হয় ওজোন স্ফিয়ার, ঠিক আছে, এবং তারপর তুমি যে ব্যাখ্যাগুলো আমি বললাম এগুলো লিখে দিবা। গ নম্বরে বলছে সুরুজ মিয়ার অসুস্থ হওয়ার কারণ কি ব্যাখ্যা করো। তো সুরুজ মিয়ার অসুস্থ হওয়ার কারণই হচ্ছে বায়ু দূষণ। এখানে তুমি হচ্ছে তার যে অঞ্চলে সে বসবাস করে সেই অঞ্চলের সমস্যাগুলো কি, বা সেখানে বায়ু দূষণ কিভাবে হচ্ছে, এটা তো এক্সপ্লেন করতে পারবা সহজ। যে ইটের ভাটা তো বায়ু দূষণ অন্যতম কারণ, শিল্পনগরীর যে কালো ধোয়া এগুলো বায়ু দূষণের কারণ, যার ফলে তার শ্বাসকষ্ট, কাশি, চোখ জ্বালাপোড়া এইগুলো হয়ে থাকে। এগুলো তুমি এক্সপ্লেন করলে হবে। চাঁদ মিয়ার মতো সুস্থ থাকতে হলে সুরুজ মিয়া কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে মতামত দাও। তাহলে তার বসবাসের স্থান পরিবর্তন করতে হবে, মূলত এমন জায়গায় বসবাস করতে হবে যেখানে হচ্ছে কোনো বায়ু দূষণ নাই বা কিছু নাই। এগুলো তুমি দূষণের গুলো সহজে এক্সপ্লেন করতে পারবা। আচ্ছা, 6 নম্বর কোশ্চেনে চলে আসি। জলবায়ুর উপাদানের মধ্যে বায়ু তাপ একটি, মানে জলবায়ু যে উপাদানগুলো আছে তার মধ্যে বায়ু তাপ একটি। তাপমাত্রার তারতম্যের উপর ভিত্তি করে পৃথিবীতে কয়েকটি তাপ বলয় বিভক্ত করা হয়েছে। ক বলয়টি প্রচন্ড গরম, খ বলয়টি নাতিশীতোষ্ণ এবং গ বলয়টি শীতপ্রধান অঞ্চলে পরিণত হয়েছে। এগুলো থেকে আমরা গ ঘ দেখবো। খুবই সুন্দর একটা কোশ্চেন করছে। তো ক নম্বরে কোশ্চেন করছে জলবায়ু কি। তো ক নম্বর কোশ্চেন হচ্ছে কি জলবায়ু কি। তো জলবায়ু হচ্ছে কোনো স্থানে দীর্ঘ সময়, সাধারণত 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে বলা হয় জলবায়ু। এই কথাটা আমরা ছোটবেলা থেকে পড়তেছি, এগুলো সহজে আমরা আনসার করতে পারবো। খ নম্বরে হচ্ছে বাণিজ্য বায়ু বলতে কি বোঝায়। আচ্ছা, বাণিজ্য বায়ুর আরেক নাম হচ্ছে কি অয়ন বায়ু। অয়ন বায়ু তোমরা লিখবা যে নিরক্ষীয় অঞ্চল থেকে উত্তর ও দক্ষিণ অক্ষাংশে ফেরেলের সূত্র মেনে যে বায়ু সারা বছর নিয়মিত একই দিকে প্রবাহিত হয় সেই বায়ুকে বলা হয় কি অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু। এবার এক্সপ্লেনে লিখবা তুমি হচ্ছে যে প্রাচীনকালে যেহেতু এই বায়ুটা সারা বছর একই দিকে প্রবাহিত হয়, তো প্রাচীনকালে পালতোলা যে জাহাজগুলো ছিল বা বাণিজ্য জাহাজগুলো ছিল তারা এই বায়ুর পথ অনুসরণ করে জাহাজ চালাতো, ঠিক আছে, কারণ এখানে পাল তুলে দিলে ওই বাতাসই তোমাকে একদম স্ট্রেট ডিরেকশনে নিয়ে যেত, যে কারণে এই বায়ুকে বলা হয় বাণিজ্য বায়ু। গ নম্বরে বলছে খ বলয়টি নাতিশীতোষ্ণ হওয়ার কারণ ব্যাখ্যা করো। তুমি এখানে চিত্র অঙ্কন করবা, বুঝছো, এখানে তুমি চিত্র অঙ্কন করবা। চিত্রটা আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে যে চিত্রটা আসলে দেখতে কেমন হবে। ধরো যে আমি যদি পৃথিবী কল্পনা করি যে এটা হচ্ছে পৃথিবী, হ্যাঁ, একদম এটা সার্কেল না, কিছুটা সার্কেলের মতো, বাট এটা এক্স্যাক্টলি হচ্ছে সার্কেল না। আচ্ছা, তো এর ঠিক মাঝ বরাবর আমরা নিব হচ্ছে 0 ডিগ্রি নিরক্ষরেখা। আমি ধরলাম এটা হচ্ছে এর ঠিক মাঝ বরাবর অঞ্চল এবং এটা হচ্ছে 0 ডিগ্রি নিরক্ষরেখা, ঠিক আছে, ওকে।
তো এখন এই পৃথিবীকে ভাগ করা হয়েছে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডল। তো কোনটা হচ্ছে উষ্ণমণ্ডল আমি তোমাদেরকে একটু দেখাই যে এটা হচ্ছে 0 ডিগ্রি, তো এইখান থেকে উভয় দিকে 23.5 ডিগ্রি পর্যন্ত, ঠিক এমন, ঠিক এভাবে তোমাকে হচ্ছে একটু ওই বৃত্তচাপ টাইপের নিতে হবে। হ্যাঁ, ঠিক এভাবে 23.5 ডিগ্রি পর্যন্ত উভয় দিকে, এই পর্যন্ত হচ্ছে কি মানে ওই যে অনেকটা তোমার ওই যে ভলিবল বা ফুটবলে যেমন শেপগুলো দেওয়া থাকে অনেকটা সেভাবে টানতে হবে। তো এটা হচ্ছে 0 থেকে এই দিকে 23.5 ডিগ্রি পর্যন্ত 23.5 ডিগ্রি, এবং এই দিকে দক্ষিণ দিকে হচ্ছে 23.5 ডিগ্রি। এটা হচ্ছে ভুল লেখা হলো, ডটটা নিচে হবে। 23.5 ডিগ্রি পর্যন্ত উত্তর এবং দক্ষিণ গোলার্ধে এটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল। এটা হচ্ছে উত্তর এবং এটা হচ্ছে দক্ষিণ। এখন সূর্য এই বিন্দু বরাবর তো খারাপভাবে কিরণ দেয়, তাই না? এইগুলোতে সূর্য খারাপভাবে কিরণ দেয়, মানে এই মাঝের পুরাটাই। তো যে কারণে এখানে সারা বছর তাপ অনেক বেশি থাকে, এবং এর জন্য এটাকে বলা হয় নিরক্ষীয় নিম্নচাপ। নিরক্ষীয় নিম্ন বা হচ্ছে তুমি এই যে এখানে যেভাবে দেওয়া আছে উষ্ণমণ্ডলে কথা বলা হচ্ছে, নিরক্ষীয় বলার দরকার নেই, এখানে যেভাবে বলেছে সেভাবে আমরা লিখে দিই। এটা হচ্ছে কি ক বলয়টি প্রচন্ড গরম, এটা হচ্ছে উষ্ণমণ্ডল, বুঝছো? এটাকে আমরা বলবো কি উষ্ণমণ্ডল, এটাকে আমরা উষ্ণমণ্ডল লিখে দিচ্ছি। আচ্ছা, তাহলে এটার নাম হচ্ছে উষ্ণমণ্ডল, যেহেতু এখানে সূর্য খারাপভাবে সারা বছর কিরণ দেয়। আচ্ছা, তারপর যেটা আসতেছে সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। এই যে এখান থেকে এতটুকু এবং এখান থেকে এতটুকু, বুঝছো? তার মানে এই এই অঞ্চলটা হচ্ছে ঠিক এটার মতো উষ্ণ না, তার চেয়ে একটু কম উষ্ণ দুইটাই। তো এটার নাম হচ্ছে নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ, এবং এটাও হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। নাতিশীতোষ্ণ মণ্ডল, ঠিক আছে, ওকে। এবং বাকি যে অঞ্চলটা থাকতেছে সেটাকে বলা হয় হচ্ছে হিমমণ্ডল। হিমমণ্ডল, ঠিক আছে, হিমমণ্ডল। এখন তোমার এখানে কোশ্চেনটা কি ছিল দেখো, কোশ্চেনটা ছিল হচ্ছে যে খ বলয়টি নাতিশীতোষ্ণ হওয়ার কারণ ব্যাখ্যা করো। তো নর্মালি এই যে সূর্য এখানে খারাপভাবে কিরণ দেয়, যে কারণে এখানে সূর্যের তাপ অনেক বেশি থাকে এবং এই অঞ্চলটা উষ্ণমণ্ডল, মানে টেম্পারেচার অনেক বেশি। তো যেহেতু এই অঞ্চলটা মানে 23.5 থেকে 66.5 পর্যন্ত, আমি ডটটা বারবার উপরে দিয়ে দিচ্ছি, 66.5 ডিগ্রি পর্যন্ত, এই যে এইখানেও 66.5 ডিগ্রি পর্যন্ত এই অঞ্চলটাতে সূর্যের তাপ নিরক্ষরেখার চেয়ে বা উষ্ণমণ্ডলের চেয়ে কম, সে কারণে এটাকে বলা হয় নাতিশীতোষ্ণ অঞ্চল, বুঝছো? এই কারণে এটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। এটা উত্তরে এবং দক্ষিণে দুই দিকে অবস্থান করে, এবং হিমমণ্ডল এই উত্তর এবং দক্ষিণ মেরুর একদম 90 ডিগ্রি পর্যন্ত, মানে 66.5 থেকে 90 ডিগ্রি পর্যন্ত এই অঞ্চলে সূর্য আরো কম কিরণ দেয়, যে কারণে এখানে মূলত হিমমণ্ডল বিরাজ করে। বুঝতে পারছো আশা করি। এবং এই জাতীয় কোশ্চেন এবছরে এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সব রকম যে চিত্রগুলো আছে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বা হচ্ছে এই যে হচ্ছে তোমার এই যে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, হিমমণ্ডল, আবার যদি আমরা কল্পনা করি যে হচ্ছে তোমার বায়ুমণ্ডলের স্তর, পৃথিবীর ভূবন্ধনীর গঠন, এই চিত্রগুলো অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এখন আমরা গ নম্বর পেয়ে গেলাম। ঘ নম্বরে হচ্ছে ক ও খ বলয়ের তাপমাত্রা ব্যাপক পার্থক্য স্থানীয় জীববৈচিত্র্যের ওপর প্রভাব বিস্তার করেছে, মতামত দাও। ক এবং খ বলয়ের, তো এখানে ক বলয়ের কথা কোনটা বলা হচ্ছে? ক হচ্ছে উষ্ণমণ্ডল, রাইট? ক হচ্ছে উষ্ণমণ্ডল এবং খ হচ্ছে নাতিশীতোষ্ণ। খ হচ্ছে কি নাতিশীতোষ্ণ। এই দুই অঞ্চলের মধ্যে যে জীববৈচিত্র্যের পার্থক্য, তো উষ্ণমণ্ডলে সাধারণত সূর্য খারাপভাবে কিরণ দেয়, সেখানে প্রচুর জলীয় বাষ্প তৈরি হয় এবং সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়, যে কারণে সেখানে চিরসবুজ বনাঞ্চল দেখা যায়, মানে হচ্ছে গাছের পাতা কখনো পড়ে না। হ্যাঁ, হচ্ছে তোমার টেম্পারেচার সবসময় বেশি থাকে, তো এর ফলে দেখা যায় সেখানে হচ্ছে তোমার ওই ঝোপঝাড় এগুলো প্রচুর আছে। আর নাতিশীতোষ্ণ অঞ্চলে তোমার হচ্ছে না শীত না উষ্ণ, বছরের একটা সময় শীতকাল একটা সময় গ্রীষ্মকাল, যে কারণে সেখানে পত্র পতনশীল উদ্ভিদ বেশি দেখা যায়, ঠিক আছে, খুব বেশি ঘন বনাঞ্চল এখানে কম। এভাবে তুমি জাস্ট এক্সপ্লেন করবা, দুইটা চারটা চারটা করে দেখাইতে পারলেই হবে, তুমি চিত্র অঙ্কন করে যদি বুঝাইতে পারো। 6 নম্বর ডান। 7 নম্বরে চলে আসি। 7 নম্বরে বলতেছে যে ক অঞ্চলের জলবায়ুটি নিরক্ষরেখার উভয় পাশে 5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে দেখা যায়। ক অঞ্চলের জলবায়ু হচ্ছে দুই দিকে 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ, মানে হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের কথা বলতেছে। আমাজন নদীর অববাহিকা ও জলবায়ুর প্রভাব সবচেয়ে বেশি, আমাজন নদী এখানে অবস্থিত। খ অঞ্চলের জলবায়ুটি 30 থেকে 45 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে দেখা যায়। ভূমধ্যসাগরের আশেপাশে এর প্রভাব সর্বাধিক, মানে ভূমধ্যসাগরের জলবায়ুর কথা বলতেছে। এবং গ জলবায়ুটি 15 থেকে 30 ডিগ্রির অক্ষাংশের মধ্যে দেখা যায়, ঠিক আছে, ওকে। কোশ্চেন আমরা আসি, তারপর গ ঘতে এটা বোঝা যাবে যে কি কোশ্চেন করে আমাদের ওইখান থেকে। তো ক নম্বরে বলতেছে গ্রিন হাউস কাকে বলে। তো শীত প্রধান যে দেশগুলো আছে, শীত প্রধান দেশে শীত মৌসুমে সবজি বা হচ্ছে অন্যান্য ছোট যে উদ্ভিদগুলো আছে এগুলো চাষ করার জন্য যে কাচের ঘর তৈরি করা হয় তাকে বলা হয় গ্রিন হাউস, কারণ এর মধ্যে সূর্যের আলো ঢুকে টেম্পারেচার তৈরি হয়, বাট টেম্পারেচার বের হইতে পারে না। চিরসবুজ বৃক্ষের অরণ্য বলতে কি বোঝায়? যেই সকল উদ্ভিদের পাতা কখনোই পড়ে না,
সারা বছরই গাছে পাতা থাকে সেগুলোকে বলা হয় চিরসবুজ বনের উদ্ভিদ। যেমন হচ্ছে সোয়াম ফরেস্ট মানে হচ্ছে জলাভূমির বন, যেগুলা এগুলোর গাছের পাতা কখনো পড়ে না, নিরক্ষীয় অঞ্চলে গাছের পাতা কখনো পড়ে না, এগুলোকে বলা হয় চিরহরিত বা চিরসবুজ বৃক্ষের অরণ্য। চিরহরিত এবং চিরসবুজ একই জিনিস। গ নম্বরে বলতেছে উদ্দীপকে উল্লিখিত গ অঞ্চলের জলবায়ু বিশ্বের কোন দেশে দেখা যায় ব্যাখ্যা করো। তো গ অঞ্চল কোনটা বলতেছে, গ জলবায়ুটি 15 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে দেখা যায়। তো 15 থেকে 30 হচ্ছে মূলত মৌসুমী জলবায়ু অঞ্চল, বুঝছো? তোমাকে যদি আমি পৃথিবীর মানচিত্রটা একটু ছোট করে অঙ্কন করে দেখাই, যে এটা যদি হচ্ছে 0 ডিগ্রি হয়, তো এখানে যে প্রথমে 5 থেকে 10 ডিগ্রি বলছে এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, ঠিক আছে, নিরক্ষীয় অঞ্চল। এবং এর বাইরে যেটা আছে মানে 15 থেকে 30 আমি ধরলাম যে এই পর্যন্ত, তো এই পরেটা হচ্ছে মূলত আমাদের উপক্রান্তীয় অঞ্চল, উপক্রান্তীয় অঞ্চল বা মৌসুমী জলবায়ু অঞ্চল, ঠিক আছে, উপক্রান্তীয় অঞ্চলই হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল। তাহলে এই যে এখানে যেটা বলতেছে যে উদ্দীপক গ অঞ্চলের জলবায়ুটা বিশ্বের কোন দেশে দেখা যায়, এটা হচ্ছে বাংলাদেশ সহ এই যে দক্ষিণ এশিয়ার যে আমাদের আশেপাশের দেশগুলো আছে এই সব অঞ্চলে মূলত মৌসুমী জলবায়ু দেখা যায়। মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলো লিখবা যে এখানে শীতকালে উত্তর পূর্ব থেকে বায়ু প্রবাহিত হয় এবং গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম থেকে বায়ু প্রবাহিত হয়, যে কারণে গ্রীষ্মকালে বায়ুতে প্রচুর জলীয়বাষ্প থাকে, বৃষ্টিপাত হয়, এবং শীতকালে বায়ুতে কোনো জলীয়বাষ্প থাকে না, বৃষ্টিপাত হয় না, ঠিক আছে। এখানে বনভূমি কেমন, এখানে ভূপ্রাকৃতি কেমন, এগুলো জাস্ট এক্সপ্লেন করবে তাহলে হবে। ঘ নম্বরে বলছে উদ্দীপকে ক খ জলবায়ু অঞ্চলের মধ্যে কোনটি জীবনযাপনের জন্য সর্বাধিক উপযোগী। ক এবং খ, তো দেখো ক হচ্ছে 5 থেকে 10 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু, রাইট। তুমি এগুলো চিত্র অঙ্কন করে দেখাতে পারো, যেভাবে চিত্র অঙ্কন করিয়েছি আমি এর আগে। তো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল হচ্ছে ক, এবং পরে হচ্ছে কোনটা, খ। আচ্ছা, তো খ কোনটা, খ হচ্ছে 30 থেকে 45। তো 30 থেকে 45 হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু, বুঝছো, ভূমধ্যসাগরীয় জলবায়ু। যারা এইগুলো এখন বুঝতে খুব বেশি অসুবিধা ফেস করতেছো, তারা আমাদের ইউটিউবে এই ক্লাসগুলো দেখবে, ইউটিউবে জিওগ্রাফির ক্লাসগুলো দেখবে, তাহলে দেখবে যে এই সমস্যাগুলো থাকবে না, একদম ডিটেইলসে এগুলো পড়ানো হয়েছে। যদি এইখানে না বুঝতে পারো ইউটিউবের ক্লাসগুলো অবশ্যই দেখবে, বাট এইগুলা খুবই খুবই পরীক্ষা উপযোগী বিশ্লেষণ, ঠিক আছে, ওকে। তো এবার আমরা এটা বুঝতে পারলাম যে হচ্ছে ভূমধ্যসাগরীয় আর হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। তো ভূমধ্যসাগরীয় অঞ্চলে দেখা যায় কি যে তোমার এখানে শীতকালে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকালে শুষ্ক থাকে, হ্যাঁ, মানে এখানে খুব বেশি উদ্ভিদ, বড় বড় উদ্ভিদ এগুলো দেখা যায় না, খুব বেশি বনভূমিও নাই, ঠিক আছে। তো এখানে চাষাবাদের জন্য খুব বেশি ডিফিকাল্ট, যেমন হচ্ছে তোমার গ্রিস, সাইপ্রাস বা তুরস্ক, তারপর হচ্ছে লিবিয়া, মিশরের কিছু অঞ্চল, এটা হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল। আর নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়, প্রচুর উদ্ভিদ সেখানে জন্মে, সুপেয় পানি পাওয়া যায়, চাষাবাদ খুবই ভালো, মৃত্তিকা খুবই ভালো, যে কারণে নিরক্ষীয় অঞ্চলে কম্পারেটিভলি জনগণের বেশি বসবাস দেখা যায় ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতেছি যে খ যে অঞ্চলটা আছে, ঠিক আছে, খ অঞ্চলের চেয়ে ক অঞ্চলে মানে মানুষের বসবাস করার জন্য অধিক উপযোগী জায়গা পাওয়া যায়। আচ্ছা, তারপর লাস্ট কোশ্চেন, ঘ নম্বর সমুদ্রস্রোত থেকে করা কোশ্চেন। তো এখানে ক নম্বরে কোশ্চেন করেছে, একটা চিত্র দেওয়া আছে, চিত্র থেকে আমরা গ আনসার করব, বাট ক নম্বরে কোশ্চেন করেছে যে জোয়ার ভাটা কাকে বলে। দেখো, পৃথিবীর যে আকর্ষণ শক্তি মানে তোমার হচ্ছে মহাকর্ষ শক্তি, মহাকর্ষ শক্তির প্রভাবে পৃথিবীর জলরাশি একটি নির্দিষ্ট সময় পর পর স্ফীত হয়ে ওঠে বা ফুলে ওঠে, এবং কিছু সময় পর পর সেটা নিচে নেমে যায় বা সংকুচিত হয়ে যায়। এই স্ফীত হয়ে ওঠা বা ফুলে ওঠাকে বলা হয় জোয়ার, এবং সংকুচিত হয়ে যাওয়া বা নেমে যাওয়াকে বলা হয় ভাটা, ঠিক আছে, এভাবে লিখলেই হবে। খ নম্বরে বলতেছে জোয়ারের বান ব্যাখ্যা করো। আচ্ছা, তো যখন এই জোয়ার সংঘটিত হয় তখন সমুদ্রের যে জলরাশি স্ফীত হয়ে সেটা হচ্ছে নদীর মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে যায়, এবং এই নদীতে এই প্রচুর পরিমাণে যে পানি প্রবেশ করে, ঠিক আছে, তখন এই সমুদ্রের ঢেউয়ের চূড়া ভেঙে যায় এবং আশেপাশের যে অঞ্চলগুলো আছে তার মধ্য দিয়ে পানিগুলো প্রবাহিত হয়, এটাকে বলা হয় মূলত হচ্ছে জোয়ারের বান, ঠিক আছে, তখন নদীর পানি অনেক স্ফীত হয়ে যায়। আচ্ছা, তো এই জোয়ারের বানের ফলে কি হয়, এতে হচ্ছে নদীতে তখন পানি বেড়ে যায়, সহজে যে বাণিজ্যিক জাহাজগুলো সমুদ্র থেকে নদীতে প্রবেশ করতে পারে বা হচ্ছে নদী থেকে সমুদ্রে গমন করতে পারে, নদী দিয়ে যে আমরা আবর্জনাগুলো ফেলি সেগুলো সহজে সমুদ্রে চলে যায়, এই সব বিষয়গুলো সংঘটিত হয়। আবার নদীর যে মোহনা আছে সেখানে দ্বীপ জমতে পারে না, নদীকে ক্লিন রাখে। আচ্ছা, উদ্দীপকে উল্লিখিত খ স্রোতটি ব্যাখ্যা করো। তো দেখো কোনটা খ স্রোত, এটা হচ্ছে খ স্রোত। এই যে এই তোমার দক্ষিণ আমেরিকা মহাদেশে পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে পাশ দিয়ে। তো এইখানে ব্রাজিল, এইখানে অবস্থান করতেছে ব্রাজিল, বিশাল দেশ হচ্ছে ব্রাজিল। তো ব্রাজিলকে তোমরা চিনো, যে ফুটবল ওয়ার্ল্ড কাপ চলতেছে, তো এই ব্রাজিলের পাশ দিয়ে যে স্রোতটা এইভাবে যাচ্ছে এটার নাম হচ্ছে ব্রাজিল স্রোত। এটা হচ্ছে কি ব্রাজিল স্রোত, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। তো আটলান্টিক মহাসাগরের নিরক্ষীয় অঞ্চল থেকে দক্ষিণ আমেরিকা মহাদেশে ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি এর উপকূল দিয়ে, চিলি এইদিকে পেরু এর উপকূল দিয়ে যে স্রোতটা প্রবাহিত হয় সেটাকে বলা হয় হচ্ছে মূলত ব্রাজিল স্রোত।
এটাকে এক্সপ্লেন করলে হবে। আচ্ছা, ঘ নম্বরে বলতেছে ক ও খ স্রোতগুলোর মধ্যে কোনটি জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ব্যাখ্যা করো। তো দেখো ক স্রোতটা হচ্ছে এইখানে, তো আটলান্টিক মহাসাগরের এই স্রোতটা হচ্ছে উপসাগরীয় স্রোত। এটা এর আগের দিনও একটা আমরা ক্লাসে দেখেছি, এই স্রোতটাকে এক্সপ্লেন করেছি। এটা হচ্ছে উপসাগরীয় স্রোত, ঠিক আছে। তো উপসাগরীয় স্রোতটা হচ্ছে উষ্ণ স্রোত, এটা হচ্ছে কি উষ্ণ স্রোত। তো এই উপসাগরীয় উষ্ণ স্রোতের প্রভাবে কি হয়, এই উষ্ণ স্রোতের প্রভাবে এই স্রোতগুলো যখন তোমার এই উপকূল দিয়ে প্রবেশ করে, ধরো এই যে এইদিকে যাচ্ছে না, এই দিকে গিয়ে এই যে তোমার ইংল্যান্ড, ফ্রান্স এই উপকূলে প্রবেশ করে, আবার এই জলরাশিটাই পরবর্তীতে তোমার এই যে নিউ ইয়র্ক বা ম্যানহাটন এইসব অঞ্চলগুলো দিয়ে প্রবেশ করে। তো যেহেতু উষ্ণ স্রোত মানে এখানকার পানির টেম্পারেচার একদম ওই 0 ডিগ্রিতে না, তার মানে এই উপকূল ভাগ হচ্ছে বরফ মুক্ত রাখে এবং এখানকার জলরাশিতেও এরা হচ্ছে বরফ মুক্ত রাখে, যে কারণে এই যে ইউরোপ থেকে, ফ্রান্স থেকে, ইংল্যান্ড থেকে সহজে জাহাজ যুক্তরাষ্ট্র বা এই দিকে গমন করতে পারে, ঠিক আছে। তো এই যে হচ্ছে আমরা টাইটানিক জাহাজের নাম শুনেছি না, তো এই টাইটানিক জাহাজ তো লন্ডন থেকে যাত্রা করেছিল তোমার হচ্ছে নিউ ইয়র্কের জন্য, বাট এরা এই উত্তর সাগরে প্রবেশ করেছিল, ঠিক আছে। তো উত্তর সাগরে তো তোমার উপসাগরীয় স্রোত নাই, যে কারণে সেখানে বরফ ছিল এবং বরফ বিশাল আইসবার্গে ধাক্কা লেগে মূলত জাহাজটা ডুবে যায়। বাট তারা যদি এই উষ্ণ উপসাগরীয় স্রোতকে ফলো করতো তাহলে আর এই দুর্ঘটনা ঘটতো না। তাহলে তুমি বুঝতে পারতেছো এখন ঘ নম্বরটা যে উষ্ণ উপসাগরীয় স্রোত এবং তোমার হচ্ছে ব্রাজিল স্রোতকে এক্সপ্লেন করলে হয়ে যাবে এবং বুঝতে পারবা যে সহজে, যেহেতু উষ্ণ স্রোত উপকূল ভাগ বরফ মুক্ত রাখে এবং এই সাগরের এই অঞ্চলটার মধ্যেও কোনো বরফ নাই, তার মানে জাহাজ চলাচলের জন্য এটা পারফেক্ট। তো ধন্যবাদ তোমাদেরকে সম্পূর্ণ ক্লাসটা করার জন্য। খুবই ফাস্ট আমরা পড়েছি এই চ্যাপ্টারটা, সরি এই হচ্ছে কোশ্চেনের সলভটা, নট কলেজ তোমার ভুলে গেলাম, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ মূলত। তো হচ্ছে একটু ফাস্টার কারণ হচ্ছে পরীক্ষা তো খুবই সামনে চলে এসেছে, অল্প কিছুদিন আছে, এখন লং ক্লাস করার এনার্জি তোমাদের নাই। জাস্ট বোঝার চেষ্টা করো যে কোশ্চেনটা কোন জায়গা থেকে হয়, এটা বুঝতে পারলে এখন তুমি বাসাতে লেখাপড়া করতে পারবা। ইনস্ট্রাকশনটা জাস্ট ফলো করো, যে আমি আনসারগুলো কেমনে করতেছিলাম, কেমনে আমি ব্রেন স্ট্রমিং দ্রুত করতেছিলাম, যে আচ্ছা আচ্ছা এখানে এই বিষয়গুলো আছে, তো তুমি এমনি ব্রেন স্ট্রমিং করা শিখে যাও এবং বই থেকে এমনি দ্রুত কোশ্চেন আনসার করা প্র্যাকটিস করতে থাকো। তো আশা করি দেখা হবে অন্য একটা ক্লাসে। ধন্যবাদ তোমাদেরকে সম্পূর্ণ ক্লাসটা করার জন্য। আসসালামু আলাইকুম।